করার বাহানা গায়ের অন্য মানুষের দিকে চেয়ে দেখো। জমি জিরাত না থাকলেও তাদের অন্তত ইজ্জত নিয়ে দুই বেলা খাওয়া কপালে জোটে। আর আমার দশা দেখো, একটা নতুন শাড়ি চাইলে তুমি আকাশ থেকে পড়ো। খোদার কসম বলছি, এইভাবে ধুকতে ধুকতে মরা আমার দ্বারা আর সম্ভব না। তুমি একটা অপদার্থ, ঘর সামলাবার মুরদ নাই, আবার তেজ দেখাও। চুপ কর বানু, অনেক শুয়েছি। আর একটা কথা বললে ভালো হবে না বলছি। কেন চুপ করবো? ডরাই নাকি? মারবে? মারো না। এই অকালে না খেয়ে ধুকে ধুকে মরাছে, তোমার হাতে মরাই ঢের ভালো। মারো আমায়, দেখি তোমার কত জোর। হারামজাদি, চুপ করবি কিনা বল। অভাবের পুঞ্জীভূত রাগ যেন হাতের মুঠোয় চলে আসে গফুরে। সজোরে বানর গালে একটা চড় কষিয়ে দিল সে। বানু টাল সামলাতে না পেরে পাশে থাকা ধারালো বটির উপর গিয়ে পড়ে। গফুর ডুকরে কেঁদে ওঠে। বানো, বানো রে, এ কি করলাম আমি? বানো! গফুরের গা শিউরে ওঠে। ঘরের অন্ধকার কোণে ও কে বসে কাঁদছে? বানো নাকি? বানো, বানো তুই? কান্নাটা আচমকা থেমে যায়। চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই বসে থাকা সেই মহিলা মূর্তির ঘাড়টা মটমট করে ঘুরে গেল গফুরের দিকে। কি বিভৎস সেই মুখ, একেবারে রক্তহীন ফ্যাকাশে। কিন্তু সেই বিভৎসতার মাঝেও কেমন যেন এক জমাটবদ্ধ দুঃখের ছায়া লেগে আছে মুখটাতে, যা দেখে গফুরের রক্ত হিম হয়ে এলো। আমায় ক্ষমা কর বানু, আমি ইচ্ছে করে তোকে মারিনি। ধীরে ধীরে গফুরের বউ বানর অবয়ব অদৃশ্য হয়ে যায়। বানু! গফুরের ঘুমের চটকা ভেঙে যায়। এতক্ষণ তাহলে কি সে স্বপ্ন দেখছিল? রাতে মাছ ধরতে বের হবে, তাই একটু চোখ বুজেছিল সে। না, অনেক রাত হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। এবার বেরিয়ে পড়ি। মাছ ধরার জালটা কাঁধে নিয়ে গফুর বেরিয়ে পড়ে। আকাশে তখন ঘন কালো মেঘ জমেছে, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি।